কি কখনো মনে প্রাণে শান্তি চেয়েছিলেন? প্রশ্নটা হয়তো অবান্তর, তবু আর জিজ্ঞেস করছি, কারণ মুখটা বড় অশান্ত হয়ে রয়েছে। শান্তি আমার দুমুঠ হয়ে ধরা দেওয়ার জিনিস নয়। কিন্তু বাবা, আমি যে একমাত্র আপনার সাথে কথা বলেই শান্তি পাই, সেটাও একদিন ছুটে গেলে। গীতা যেদিন চলে গিয়েছিল, জানো, আমার মনের অবস্থা অনেকটা ওরকম হয়েছিল। সেদিনও বহু রাত অব্দি আমি একাই চেয়ারে বসেছি, আর সামনে দূরে ছিল এই সমুদ্র আর তার অবিরাম শব্দ। শোনো, আজ 10 বছর হল মিতালি করেছি ওই সমুদ্রের সাথে। কাছেই আছে, কিন্তু ধরা যায় না, মেনে নিচ্ছি। ধীরে ধীরে শান্তি পাওয়ার আশা চলছে। এখন মনটা অনেকটা শান্ত হয়ে এসেছে। না, ঘুম আসছে না। শুয়ে পড়ো, অনেক রাত হলো। বাবাকে কি? না, বাবাকে আমি ও কথা বলতে পারবো না। আচ্ছা অরুণ, অতনু না হয় এরকম একটা কথা ভাবতে পারে, তারপরে তোমার ওর সাথে এগ্রি করতে এতটুকু দ্বিধাবোধ হচ্ছে না? ভদ্রলোক কদিনই আছে, এই শেষ বয়সে। কি আশ্চর্য! আমরা কেন একটু বলেছি এখানে এসে এই নির্বান্ধবপুরীতে পড়ে থাকতে? নিজের বাবা তাই বলতে বাঁধ, কিন্তু উনি হলেন গিয়ে যাকে বলে স্বেচ্ছাচারী। সারা জীবন যা ইচ্ছে হয়েছে তাই করেছে। নো বিরিদা, what I'm saying is a fact. আজ মা বেঁচে থাকলে মায়ের সঙ্গে আমি কথাটা বলতাম, তোমাকে বলতাম, মাকে জিজ্ঞেস করতাম। আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই না? ভাবছি নিজেদের অক্ষমতা ঢাকতে মানুষ কত রকম অজুহাত খাড়া করে। শোনো বেনা, তুমি বাবাকে সারা জীবন যে সিংহাসনে বসিয়ে রেখেছো, সেখানে সে বসার যোগ্য কি না তার কখনো ভেবে দেখছো? আমার ভাবনা চিন্তা তো আমারই থাক, ওগুলো নিয়ে আর টানাটানি করবো না। আশ্চর্য! তুমি আমাকে, তোমার স্বামীকে কাঠ গড়ায় দাঁড় করাতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করছো, অথচ যেটা সত্যি সেটা শুনতে পাচ্ছি। সত্যিটা কি অর্থ? তুমি কি বলবে আমার জানা আছে? বাবা স্বেচ্ছাচারী, সারা জীবন নিজের ইচ্ছে মতো চালিয়ে গেছেন, যার জন্য মা কষ্ট পেয়েছেন। He wanted all the good things in life. একদিকে ওয়েলফেয়ার ইকোনমিক্সে কাজ করেছেন, দেশের গরিবী না কি করে হটাতে হয় সে কথা বলেছেন, অন্যদিকে দামি ওয়াইন, দামি সিগার চালিয়ে গেছেন সারা জীবন। সবই তো জানো বৃন্দা, তাহলে এরপরেও যে তিনি আমাদের চেয়ে অনেক বড় মাপের মানুষ হন। সেই এক কথা, বাবা আজ পদ্মবিভূষণ পেয়েছেন বলে বোধহয় ইউ আর ফিলিং ভিন্ডিকেটেড, আমাকে ছোট দেখাবার একটা সুযোগ পেয়ে গেছে। কি যাতা বলছো? ঠিকই বলছি বৃন্দা, I know jolly well what I'm talking about. আজ 20 বছর হলো ইকোনমিক্স নিয়ে আছি, 20 long years grappling with the best in the world. তোমার মতো পার্ট টাইম লেকচারার, তাই বাবা আজ পদ্মবিভূষণ পান আর যাই পান, আমি খুব ভালো করে জানি what his work is worth. What is his worth, অর্ণব? চোখের ঠুলিটা খুলে একটু চোখ মেলে চারিদিকে চেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। না, তোমার কথা আমি বুঝতে পারছি না। তাহলে বুঝিয়ে দিচ্ছি, বাবা is an anachronism. He is a museum piece. He is a bloody joke. ওর ইকোনমিক্স এর কন্টেন্ট ধর্মের বাঁজির যে জায়গা সেটা বুঝলে, ইকোনমিক্স is a living dynamic science. It is exciting, exhilarating. It is not a mummified mumbo jumbo laced with philosophy. কি বললেন? শেষটা কি বললেন? ঠিকই শুনেছো, বাবা ইকোনমিস্ট ছিলেন কোনো একটা, কিন্তু এখন আর, এখন উনি ধর্মযাজক।
ইকোনমিক্সের নামে স্তোত বাক্য দেওয়া ছাড়া কিছুই করে না। লেখাপড়া দেখেছ শেষ বইটা সেকেলে ফিলোসফিক্যাল কচকচানিতে ভরা। ইকোনমিক্স কতটুকু আছে বলতে পারো? কোন ইকোনমিক্স তুমি বাদ দিয়েছেন অর্ণব? আমাদের কম্পিউটার বোঝায় চার্টস এন্ড ফর্মুলাস, সেটা না পেয়ে তোমার খুব আক্ষেপ হচ্ছে। তা আমাদের ইকোনমিক্স আমাদের কোথায় এনে দাঁড় করিয়েছে ভেবে দেখেছো একবার? এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ইকোনমিক কোলাপস কেন হলো হলো? কেন এতগুলো লোক লন্ডনের সুপার স্টোরে ঢুকে চুরি চামারি ভাঙচুর করলো? তো তোমার ইকোনমিক থিওরিজ দিয়ে আমাকে একবার এক্সপ্লেইন করবে প্লিজ? এর উত্তর তুমি খুব ভালো করে জানো। ইট হ্যাড নাথিং টু ডু উইথ ইকোনমিক থিওরিজ। ওটা একটা সোশ্যাল সিচুয়েশন, একটা ব্যাংকিং ক্রাইসিস, একটা অন্য ধরনের একটা। থাক থাক, কত কষ্ট করতে হবে না। ইকোনমিক্স থেকে ফিলোসফি বাদ করলে কি হয় তার অকান্ত করুন। মুষ্টিমেয় কতগুলো মানুষের লোভের পরিণামে তুমি ভাবো মাত্র কয়েকজন লোক, পৃথিবীর মাত্র কয়েকজন লোক কোন হিসেবে মিলিয়নস অফ পাউন্ডস তাদের ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে যেতে হবে? আরে হোয়াট কস্ট হলো? লক্ষ লক্ষ মানুষকে চিট করে তাদের থাকা খাওয়া রোজগারের সংস্থা চিনিয়ে নিয়ে আজ এই নিয়ে কথা হচ্ছে, কারণ থিংস আর গট কমপ্লিটলি আউট অফ কন্ট্রোল। অথচ কাল পর্যন্ত এই সব লোকগুলোই ছিল ওয়েস্টার্ন ইকোনমিক্সের সাকসেস স্টোরিজ। নিজের বাবাকে নিতে পারার আগে তাকে তার জায়গা থেকে টেনে নামাবার আগে তিনি সারা জীবন করে এসেছেন। ঠিক আছে, আমি বুঝে গেছি। থ্যাংক ইউ। তুমি যখন বাবার কাছে কথাটা তুলতে পারবে না তখন কথাটা আমি তুলব। আরেকটা কথা হলো, তুমি সবসময় বলে এসেছো অতনু লোভী, ক্যালাস, অত্যন্ত সাধারণ। আজ তুমি যে ডিসিশনটা নিতে চলেছো তাতে আমার চোখে তোমাদের দু ভাইয়ের মধ্যে খুব একটা তফাৎ রইল। তফাৎটা কি তা যদি এত দিনেও না বুঝে থাকো তাহলে আজ নতুন করে আর বোঝাতে যাবো না। তবে একটা কথা জেনে রেখো মিনা, ওই তথাগত সেনও সেই নিরাসক্ত পুরুষ নন যা তুমি তাকে বানাবার চেষ্টা করছো। কাল যখন বাড়ি বিক্রির প্রসঙ্গ করবে তখন দেখবে আসক্তি কাকে বলে। তুমি কি মনে করেছো উনি এক কথায় রাজি হয়ে যাবে? বলবেন যাও বাবা বাড়িটা লিখে দিলাম, যা ইচ্ছে করোগে যাও? নো, নট এট অল। ওই তথাগত সেনে আমি বড় ছেলে। ওই একদম মানুষটা সারা জীবন তার চিন্তা ভাবনা যদি কারো মাথায় ঢোকাবার চেষ্টা করে থাকে সেটা হচ্ছে আমার। So bloody persistent all the time. সে কারণেই তাকে যদি কেউ ভালো করে চেনে থাকে সে হচ্ছে আমি। আর আমি এটাও জানি কাল যেটা ঘটতে চলেছে সেটা তার প্রাপ্য। He has earned it. আজ বিকেলে সমুদ্রের বিষয়ে কথা বলতে গিয়ে নিজের একটা অজানা দিকের সাথে হঠাৎ পরিচয় হলো। বেশ বুঝতে পারলাম গভীরতা আমায় টান, সে মানুষেরই হোক আর সমুদ্র। আর এই গভীরতার খোঁজেই বোধহয় আজ 3 মাস হলো প্রফেসর সেনের সাথে পুরী রূপার ভাষায় গা ঢাকা দিয়েছে। আমার নতুন অভ্যেস মতো পুরীর সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে আজ আরেকটা কথা মনে হলো। যা খুঁজে এখানে এসেছি সেটা যদি হঠাৎ আমার সামনে এসে পড়ে আমি তা চিনতে পারবো? বরস পাথর, শেষকালে পাথর নিয়ে চলায় কি সার হয়? এই কথা অকথা ভাবতে ভাবতে যখন নিজের ঘরের দিকে এগোচ্ছি তখন পাশের ঘর থেকে রূপার বাবা মার কণ্ঠস্বর শুনতে। বন্ধ দরজার ওপর থেকে কথাবার্তা কি হচ্ছিল সেটা না বুঝতে পারলে
কণ্ঠস্বর যে উত্তেজিত সেটা বেশ বুঝতে পারলাম। নিজের ঘরে এসে জামা কাপড় ছেড়ে ল্যাপটপ নিয়ে কাজে বসেছি, কিন্তু মনে ফিরে ফিরে আসছিল সেই কণ্ঠস্বর। আরো মনে পড়ছিল প্রফেসর সেনের তার পুত্রদের এখানে আসা নিয়ে প্রশ্ন, আর রূপার হঠাৎ চুপ করে যায়। বলেছিল আর কি দেখলেই সব বুঝতে পারবে। কি বলতে চেয়েছি? তাহলে কি সবাই মিলে এখানে আসাটা শুধুমাত্রই প্রফেসর সেনকে অভিনন্দন জানানোর জন্য নয়, তার অন্য কারণও আছে? তবে একটা কথা বেশ বুঝতে পারি, যা ঘটতে চলেছে প্রফেসর সেন আমাকে সেটা থেকে সরিয়ে রাখতে চাইছেন। কেন? উনি বিচক্ষণ লোক। আমি কিসের খোঁজে এখানে এসেছি সেটা আমার থেকে উনি বোধহয় ঢের ভালো বুঝতে পেরেছি। অভ্যেস হয়ে গেছে। সমুদ্রের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে নাকি পাওয়া যায়, তা জানো? তা জানি না, আমি শুনেছি সমুদ্র নাকি কোনো ঋণ রাখে, কিছু দিলে ফিরিয়ে দেয়। তোমার বুদ্ধিটাই উল্টো চলে। যা বাবা, আমার ভুল কিছু বললাম না? ভুল নয়, উল্টো। আমি যে বললাম চাওয়ার কথা, অমনি তুমি বললে দেওয়ার কথা। দেওয়ার কথা বললাম, বললাম ফিরে পাওয়ার কথা। ওই একই হলো, না দিলে ফিরে পাওয়ার প্রশ্ন উঠেনি বলে। তাও ঠিক। দেখো সৌমিত্রতা, তোমার এই উল্টো বুদ্ধির ঠেলায় দিয়েছি ছেড়ে এখানে বসে আছো। তা থাকো, কিন্তু তোমার এই খামখেয়ালিবার বেশি দিন চললে না। আরে জানি জানি, সেই জন্যই তো তাড়াতাড়ি বইটা লেখার শেষ করার চেষ্টা করছি। I've given myself a year, এর মধ্যেই কিছু না কিছু একটা হয়ে যাবে। আর যদি না হয় তখন তোমার ওই দাদুর শরণাপন্ন হবে, বলবো কি দাদুকে কি বলবে? না কিছু না। ওই দেখো, তোমার নাকি কানের কি সব প্রবলেম হয়েছে দাদু? হ্যাঁ, তবে ডাক্তার বলছে হায়ার ডেসিবেলস এর প্রবলেম। ছোট কথা এখনো কান দিতে। বাবা মা জানেন? এখনো কিছু জানেন না, তবে মা খানিকটা আন্দাজ করতে পারছেন বলে মনে হয়। আর তোমার সিজন অফ আনসার্টেনিটি দারুণ উপভোগ করা। দাদু প্লিজ। সময় হলে সুপারিশ করতে পারবো বলে মনে হয়। Morning light's quite different here. তাই Yeah, it's a lot brighter. So the faces come out a lot darker. You see? দ্যাটস বিকজ আমাদের গায়ের রং তোদের সাহেবদের মতো ফ্যাটফ্যাটে সাদা, তাই এখানে ছবি তুললে এরকম কালোই উঠবে, বুঝলি কিছু? Well then, I guess all I can say is, camera doesn't lie. আর্য মান করছি না ছবি তুলতে। আর্য প্লিজ। Why? You look like a color shock chinny anyway. Shock chinny is the right term, isn't it, Dadu? well if you put it that way, yes. আর্য পড়িস না এরকম। আর্য গুড মর্নিং। আর্য ভালো লাগে। কি ঘুম হলো? আর ঘুম। সাত সকালে সবাই যা শোরগোল শুরু করেছে, তা বাকি সবাই কোথায়? মা জেঠিমা সমুদ্রের ধারে হাঁটতে গেছে, আর বাবাই মাত্র বেরিয়ে গেল। আর্য প্লিজ। ওফ, আর কেউ কেন ওকে বিরক্ত করছো? তোমার সঙ্গে তো ঠিক করে কথাই বলা হলো। তা পুরী কেমন লাগছে? খুব ভালো। কলকাতা থেকে এত আলাদা, আর জায়গাটাও এত শান্ত আর নিরিবিলি। অতনু কালকে বলছিল যে তুমি নাকি পিএইচডি শুরু করেছিলে। হ্যাঁ, তা হঠাৎ ছেড়ে দিলে? আবার রিজিউম করবে তো? এখনই কিছু ভাবছি না। বিদেশ যাওয়ার কথা ভাবছো? ইউ মাস্ট গিভ ইট এ থট।
দেশে কিছু হচ্ছে অস্বীকার করছি, বাট ইফ ইউ ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স দি কাটিং এজ অফ ইয়োর সাবজেক্ট দেন বিদেশে যাওয়াটা মাস্ট। দেখবে তোমার ধ্যান ধারণাই পাল্টে গেছে। দেশে হচ্ছে, হবে, করছি, করবো অ্যাটিটিউড থেকে সম্পূর্ণ আলাদা। আমার কথা ছেড়ে দাও, তোমার প্রফেসর মশাইও বেশ কয়েক বছর বিদেশে কাটিয়েছে। তুমি কি বলো বাবা? হ্যাঁ, আমার মতে যে কোনো এক্সপিরিয়েন্স, তবে সে এক্সপিরিয়েন্সটা কিভাবে কাজে লাগানো হচ্ছে, দ্যাট ইজ পারহ্যাপস মোর ইম্পর্টেন্ট। বাবার ধারণা আমি আমার এক্সপিরিয়েন্স ঠিকঠাক মতো কাজে লাগাতে পারি। আমি কিন্তু সে কথা বলিনি। হ্যাঁ, এখানে ছবি চোখের মধ্যে আর টেনে দিলাম। প্লিজ এক্সকিউজ মি। কি মর্নিং ওয়াক হলো? সত্যি অন্যতা, এখানে আসার পর মনে হচ্ছে আর কটা দিন কাটিয়ে গেলেই হতো। কিন্তু উপায় তো নেই, ছুটতে হবে। আর অতনু তো বলছিল ওর নাকি কাল একটা ক্লায়েন্টের সঙ্গে জরুরি মিটিং আছে। ও কথা ছাড়ুন তো, ওর তো সপ্তাহতেই তা। কিন্তু তোমরা তো আর কটা দিন কাটিয়ে গেলে পারতে গো। না, আমাদের উপায় নেই। কলকাতায় গিয়ে বন্ধুদের সাথে মুকুটমণিপুর যাওয়ার প্ল্যান আছে। আসলে এখানে এলে এত অল্প সময়ের মধ্যে এত কিছু করার ব্যবস্থা থাকে যে সময় ভুলিয়ে ওঠে না। আচ্ছা, ওই 3টা 3:30 নাগাদ যদি রওনা হই, তাহলে কলকাতা পৌঁছতে পৌঁছতে 9টা-10টা বেজে যাবে, তাই তো? তাহলে এক কাজ করুন না বাবা, আপনিও চলুন আমাদের সাথে। আমি তো এই কলকাতা ঘুরে এলাম, আর আমি কলকাতা গেলে ওই সৌমিত্রকে রেখে খাওয়াবো। আপনার তাহলে আরেকটা কাজ হয়েছে বলুন, পুঁথিপত্র ঘাটা ছাড়া। হ্যাঁ, তবে খেলায় আমি গিয়ে জলখাবারের ব্যবস্থাটা করি। হ্যাঁ প্লিজ। আচ্ছা বাবা, এগুলো কি হচ্ছে? আমি দক্ষিণ দিকের পুকুরটার কথা বলছি। তা কি হয়েছে? কি হয়েছে? ওই পুকুরটার পাশের বাউন্ডারি ওয়ালটা ভেঙে দিয়ে কিছু লোকাল পাবলিক ঢুকে পড়ে ওই পুকুরটা ব্যবহার করছে। কি বলিস? কারা? কারা? বাবাকে জিজ্ঞেস কর। যত সব চাষা বুসা মালি মজুর, তাদের 1 ঘন্টা বাচ্চা কাচ্চা। আরে ফ্যামিলি প্ল্যানিং তো হচ্ছে আমাদের জন্য না। ওনারা হলেন গিয়ে ওই দরিদ্র নারায়ণ, বছর বছর বংশবৃদ্ধি। আরে গিয়ে দেখে শোনার বা চান করছে, কাপড় কাচ্ছে, জল তুলছে, যেন 12 আড়ি পুকুর পেয়েছে। যত সব রাস্কেলের চল। আচ্ছা বাবা, অতনু সব কি বলছে? তুমি কি কিছু জানো নাকি? অতনু ঠিকই বলছে, ওরা লোকাল দরিদ্র নারায়ণ। তবে পুকুরের পাশের দেওয়াল ওরা ভাবে ওটা বয়সের চাপে নিজে থেকেই বসে গেছে। তাই বলে ওদের ঢুকে যা ইচ্ছে করবার, আর আমাদের পুকুর যেভাবে ইচ্ছে ব্যবহার করবার রাইট রয়েছে। ক্ষতি তো কিছু করছে না, পুকুরটা পড়েছিল, ব্যবহার করছে, তা খারাপ কি আছে? না, খারাপের কি আছে? কালে সে এই বাড়িতে ঢুকবে, বেশ কয়েকটা খালি ঘর তো পড়ে আছে, ব্যবহার করুক। আচ্ছা বাবা, তুমি কি এখানে দান চত্বর খুলে বসেছো? তার চেয়ে বরং যে কয়েক বিঘা জমি আছে ওদেরকে বিলি করে দাও, এই বাড়িটা ওদের নামে। অতনু থাম, কি যাতা বলছিস? না না না, ওকে বলতে দাও। ওর আরো কিছু বলার বাকি আছে। আচ্ছা দাদা, তোর কি ব্যাপারে কিছুই বলার নেই? তুই আমায় থামাচ্ছিস? তোর কি ব্যাপারটা যুক্তিযুক্ত ঠেকছে? অফকোর্স স্যার। আরে বাবা, আমাদের প্রপার্টিতে কেউ যদি ট্রেসপাস করে তাহলে তো তুমিও তোমার ভাইয়ের সাথে একমত। তাহলে বরং একটা কাজ করি, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড বলে বরং একটা বোর্ড ছবি, কি বল? কিন্তু বাবা, ওরা কি ইংরেজি বুঝবে? সেটাও একটা প্রবলেম। ইলিমা, বাবা আমাদের নিয়ে ঠাট্টা করছে, তুমি সেটা বুঝতে পারছো না। সৌমিত্রর সাথে আমার একটু কাজ আছে, বরং সেরে। তোমাদের সাথে আমি ঠাট্টা করছি না তো, আজ লাঞ্চের সময় কথা হবে। আজ সকালটা কথাবার্তায় কাটা, কিছু কাজের কথা, কিছু অকাজ, মানে আমার কথা। প্রফেসর সেনকে আমার চিন্তা ভাবনা সম্বন্ধে এইভাবে প্রশ্ন করতে আগে কখনো দেখি। আমিও সাধারণত জবাব দিচ্ছিলাম, উনিও মাঝে মাঝে পুরোনো দিনের কথা ফেরত যাচ্ছে। এমন কিছু অভিজ্ঞতার কথা, এমন কিছু সময়ের কথা বলছিল যা আগে কখনো বলেন।
কয়েকটা পর্দা সরে যাচ্ছিল, আর পেছন থেকে একটা নতুন অবয়ব উঁকি ঝুঁকি দিচ্ছে। আন্দাজ করতে পারলেও নাগাল পাচ্ছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজ উনি অনেকটা অন্যমনস্ক। গতকালের ঘটনাচক্র যেভাবে এগোচ্ছিল তাতে বেশ বুঝতে পারছিলাম কিছু না কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু সেটা যে কি তা ঠিক বুঝে উঠতে পারছি না। কথাবার্তা শেষ করে বারান্দায় এসে দাঁড়িয়েছি, তখন আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির গন্ধমাখা হাওয়া বইতে শুরু করেছে, আর তার আহ্বানে সমুদ্র উথল। আমি ভদ্রলোককে বললাম, আপনি তো বসে ম্যাজিশিয়ান, 2 হপ্তার মধ্যে টাকা পারমিট খদ্দের সব জোগাড় করে ফেলবেন বলছেন, তাহলে আমাকে আপনার কি ধরবেন? তার উত্তরে সে কি বলে জানে? কি বলো, আপনার সবকিছু জোগাড় করে কাজে নামতে কতদিন লাগবে? আমি বললাম অন্তত 2 মাস। তার জবাব এসে বললো, আপনার 2 মাস আর আমার 2 হপ্তা, আর এই জন্যই আপনার মার্কেট হচ্ছে কলকাতা আর আমার দুবাই। রফারও আমার টেন্ডারটা ছেড়ে দেবে, প্রফিটের 25% হচ্ছে। আর এই হলো আমার সেন্ট্রাল ক্যালকাটায় ওই 3 স্টার হোটেলের টেন্ডার পাওয়ার গল্প। আর ওই হচ্ছে কানোরিয়া। আরে আমাদের জায়গার কথাটা ছেড়ে দে, ওই কানোরিয়ার যখন নজর পড়েছে, মার্ক মাই ওয়ার্ডস, আগামী 5-6 বছরের মধ্যে এই পুরীকে ও গোয়া বানিয়ে ছাড়বে। কিন্তু মুশকিল হলো আমার হাতে সময় একদম নেই। না মানে বাবা যদি রাজি হয়েও যায়, তা বড় তো অনেক দৌড়াদৌড়ি, পেপার ওয়ার্কস আছে, লিগালিটিস আছে নাকি? তার জন্য তোকে এগিয়ে থাকতে হবে কেন? বাবাকে একবার রাজি করিয়ে দে, ব্যাস। সব এগ্রিমেন্টের কাগজপত্র সাইন করে সরকারি স্ট্যাম্প মার কাগজ কুরিয়ারে পাঠিয়ে দেবো, লকারে খুলে রাখিস। আর টাকা যেখানে বলবি, যেই ব্যাংকে বলবি জমা করে যাবে। দেখ এখন বাবা কি বলেন। আচ্ছা অর্ণবদা, আপনার কি মনে হয় বাবা না করে দেবেন বুঝি? বাবা কি বলবেন সেটা আমি কি করে প্রেডিক্ট করবো বলো? বাবার রিঅ্যাকশন একটু বডি প্রেডিক্ট করতে পারে, কি বলো বলো? আচ্ছা অতুলু, বাবা যদি না করে? বৌদি তুমি তো জানো আমি রেস্ট নেই প্রতি শনিবার। একটা ঘোড়া ঠিক করি, একটা রেট। গত 6 বছরে হেরেছি মাত্র 2 বার। থাক, আর নিজের গুণগান করতে হবে না। আর কি গুণের ছিলি? তাহলে তুমি বলছো বাবা রাজি হবে? দেখলে তো আমার প্রশ্নের জবাবটা তুমি দিলে, কিন্তু কথাটা একটু ঘুরি। তোর বৌদি বাবার কাছে কথাটা তুলতে পারবে না, বলে দিয়েছে। তাহলে আমি তুলবো। নীলিমা, বাচ্চাদের ডাকো তো, আর দেখো বাবার সমুদ্রের কাজ হলো কিনা, আর বাকি খবরগুলো নিয়ে এসো না প্লিজ। বৌদি কথাটা তুমি তুলে বলে ভালো করো। আমাদের ভালো খারাপের আন্দাজটা হয়তো খানিকটা আলাদা হবে। বৃন্দা তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আর্য, এরূপা, এ তো দেখছি এলাহি আয়োজন। বিশেষ কিছুই নয়, লুচি, বেগুন ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি আর পায়েস। পায়েসটা অবশ্যই দিদিমা রেখেছে। দিদি রান্নার মতো খুব ভালো হয়নি। অলিভিয়ার অনেক দাদু। ও আমার শ্যাম্পেনের বোতলটা নিয়ে এসে। ওটা এখন খাওয়া হবে। কেন বাবা, একটু সেলিব্রেশন হবে না? আগে লাঞ্চটা সেরে নেওয়া যায়। আর্য, তোকে একটা ওকে। নীলিমা, না না না। আচ্ছা বৌদি আর একটা বেগুন ভাজা এবারে করতে পারে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। দুপুরের খাওয়া দাওয়াটা বেশ উপভোগ করা যায়। রান্না বান্না তো ভালো হয়েছিল, তাছাড়া কথাবার্তা হচ্ছিল বেশ হালকা মেজাজে। কিছুটা সময় কাটলো খাওয়া দাওয়া, গল্প গুজব আর হাসি ঠাট্টার মধ্যে। প্রফেসর সেনকেও সকালের তুলনায় অনেকটা স্বাভাবিক দেখে, আর দেখে বেশ আশ্বস্ত হলো। কিন্তু মনে ফিরে ফিরে আসছিল সেই আশঙ্কা, যার আভাস অস্বীকার করা যাচ্ছিল না।
অন্তত গতকালের ঘটনাচক্রে যার ইঙ্গিত পাচ্ছি। অতনু, তুমি সকালে আমাদের ওই দক্ষিণের দিকের পুকুরটা নিয়ে একটা মন্তব্য করেছো। এমন প্রশ্ন ছিল, আমাদের পুকুরটা কি বারোয়ারি সম্পত্তি হয়ে গেছে? তোমাদের আর সকলে কি তাই মনে হয়? আর্জুন, রূপা, তোমরা একটু ভেতরে যাও, আমাদের বড়দের একটু কথা আছে। না সৌমিত্র, তুমি বসো। সে কি বাবা, ফ্যামিলির বিষয়ের মধ্যে সৌমিত্র? আমার সে খেয়াল আছে অলোক, সৌমিত্র এখানেই থাকবে। ওকে, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইজ রাইট, তাহলে আমার প্রশ্নের উত্তরটা শুনুন। তার আগে আমার জানার ছিল যে তোমাদের আর সবার এ ব্যাপারে কোনো মতামত আছে কি না। বেশ, তাহলে আমি আমার মতামত জানাচ্ছি। আমার মতে কেউ যদি কোনো জিনিস বা যায় সত্যিকারের প্রয়োজনে তার সৎ ব্যবহার করে, তাহলে সেই জিনিস বা জায়গা তারই প্রাণ। এক্ষেত্রে আমার মনে হয়েছে যে এই পুকুরটার আইনত মালিকানা যদিও আমার, কিন্তু এই পুকুরটার দরকার, আর তার সৎ ব্যবহার করছে সাধারণ মানুষ, তাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য। আমার এই পুকুরটার কোনো দরকার নেই, কিন্তু ওদের আছে। তাই আমার মতে they have a right to use it. না বাবা, আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না। তোমার মতো করে প্রপার্টি ডিল করতে গেলে তো হ্যাঁ, বলো। বিশৃঙ্খলা, একটা অ্যানার্কি ছাড়া আর কিছুই হবে না। এই ব্যাপারে অতনুর সঙ্গে আমি একমত। আজ বাড়ির পুকুর ব্যবহার করছে, কাল দরজা খুলে দাও, সুরসুর করে ঢুকে পড়বে। আচ্ছা, মানুষের চাহিদা কি কোনো শেষ আছে? এটা তো একটা বেসিক সাপ্লাই ডিমান্ডের দ্বন্দ্ব। স্বাভাবিক সেটা অস্বীকার করা যায় বলে, তবে ওটাই হচ্ছে রিয়ালিটি। আরেকটা রিয়েলিটিও আছে অল্প, সেটা হচ্ছে যে যার কাছে অনেক আছে সে তার অন্তত কিছুটা ছেড়ে দেবে না কেন? দেখো বাবা, আমি তোমাদের সব থিওরি ফিওরি বুঝি না। আমার সোজা কথা, ছেড়ে দিলে কেড়ে নেওয়ার লোকের কিন্তু অভাব নেই। ডিসিশনটা আমার হতো, মানে মানে প্রপার্টিটা যখন আমার, তখন ডিসিশনটাও স্বাভাবিকভাবেই আমার। না না, সে তো বটেই। আসলে বাবা, তোমার সঙ্গে আমাদের একটু জরুরি কথা ছিল। মানে রোজ দিন তো আর সবাই একসঙ্গে হচ্ছে না, আর যখন হয়েছি। কি ব্যাপারে? বাবা, আপনার দু ছেলে এই প্রপার্টি নিয়ে আপনার সাথে একটু পরামর্শ করেছে। কিসের পরামর্শ? না মানে, তুমি এখানে একা থাকো, এটা আমাদের জন্য একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি থাকি লন্ডনে আর অতনু কলকাতায়, আর তুমি এখানে একা। যখন মা বেঁচে ছিলেন তখন কথাটা অন্যরকম ছিল, কিন্তু এখন তো তুমি একা। কেন, নিবারণ তো আছে। বয়স তো কারোরই আর কমছে না বাবা। ভগবান না করুন যদি কোনো একটা বিপদ আপদ হয়ে যায়, তাহলে আমার না অতনুর কোনো একজন তো তোমার সঙ্গে থাকা দরকার নাকি? হ্যাঁ বাবা, আমাদের সবার ইচ্ছে আপনি যদি একটু কলকাতা ফেরার কথা বলেন। আর এই অবার্তা পাওয়ার পর তো অনেক মানুষই তাই চাইছে। সুতরাং এই বাড়িটা নিয়ে একটা চিন্তা ভাবনা হচ্ছে। আর যদি অনুমতি থাকে কেবল তাহলে, তাছাড়া এই প্রপার্টির যে অবস্থা দাঁড়িয়েছে, তোমার একার পক্ষে এটাকে মেনটেন করা একটু ডিফিকাল্ট। তাই বলছিলাম কি, মোটামুটি ঠিকঠাক থাকতে একজন ভালো বায়ার খুঁজে এটা বিক্রি করার কথা ভাবা যেতেই পারে। কোনো বায়ার পেয়েছো? আমি বায়ার মানে তোমরা মার্কেটে একটু যাচাই না করে, একটু খবরাখবর না নিয়ে হঠাৎ প্রপার্টিটা ডিসপোজ করার কথা বলো। এবারে তোমার পারমিশন ছাড়া তো আমার তো আর বাইরের পেছনে ছোটাছুটি করার বয়স নেই। তাহলে তুমি রাজি? আগে অফার টফার গুলো শুনি, তারপর ভেবে দেখি। দেখো, এই প্রপার্টিটা নিয়ে আমি অলরেডি বেশ কয়েকজন ডেভেলপারের সাথে কথা বলছি। তাদের মধ্যে একজন 8 কোটি অব্দি অফারও করেছে। এই বাড়ির এরিয়াটা কতটা মনে আছে তো? 11 বিঘে 3 কাঠা। তার জন্য মাত্র 8 কোটি। ইন্টারেস্টিং। জানো, এই কদিন আগে একটা ফোন কল পেয়েছি এক মারোয়ারি ভদ্রলোক। উনি কথা আরম্ভই করলেন বেশ মোটা টাকা অফার। প্রথমে 8 কোটি বলছি, আমিও মজা পেয়ে গেলাম, সোয়াইপ হেঁটলাম। কথাবার্তা বলতে বলতে, দাম প্রস্তুত করতে করতে অফার কত গিয়ে দাঁড়ালো জানো? 13.5 কোটি টাকা। আমি যখন তা বাড়িয়ে 14 বললাম, তখন গিয়ে উনি থাম বললেন চিন্তা করে ফোন করো। প্রায় সপ্তাহখানেক আগে সেই ফোনটা এখনো পাইনি।
তো 13.5 কোটি এই প্রপার্টির জন্য তো পয়সা না, ইনফ্যাক্ট মোর দেন না, তো অফারটা নিয়ে নিলে না কেন? এক মিনিট। আচ্ছা বাবা, ওই ভদ্রলোকের নামটা কি বলো? অমরিশ কনোরি। এ কি রে ভদ্রলোক, তুই তো ওই লোকটার কথা বললি নাকি? না, বাজরিয়া, আমার সাথে যার সাথে কথা হয়েছে ওর নাম বাজরিয়া। আমি কোনো ওই কানোরিয়া ফানোরিয়া কাউকে চিনি না। তা সে কনোরিয়াই হোক আর বাজোরিয়াই হোক, the choice now is between 8 কোটি আর 13.5 কোটি টাকা। তাহলে অফারটা নিয়ে নাও। 13.5 কোটি যদি অফার করেই থাকে, নিয়ে নাও। অফারটা তো আর নেওয়া যাবে না। কেন? কারণ এই বাড়িটা তো আর মার্কেটে নেই, not for the last 6 months। মানে আমি 6 মাস আগে উকিল ডেকে দলিল করে এই প্রপার্টিটা লিখে দিয়েছি। কাকে? এটা আমি দান করে দিয়েছি। এখানে একটা লাইব্রেরি, যাতে এখানকার লোকাল ছেলেমেয়েরা তার সদ্ব্যবহার করবে। আরে বাড়ির সাথে কিছু সংলগ্ন জমি জমা তাও আমি লিখে দিয়েছি। তা দিয়ে এই লাইব্রেরির বই কেনা হবে আর এটার ইনিশিয়াল সেটিং আপ আর মেইনটেনেন্সের কাজ। আর এই ব্যাপারটা তুমি আমাদের একটু জানাবার প্রয়োজন বোধ করলে না? নিশ্চয়ই জানাবো। তবে যখন শুনলাম যে তোমরা সবাই মিলে এখানে একসাথে আসছো, তখন ভাবলাম এটাই হতে উপযুক্ত সময়। কিন্তু বাবা, তুমি এত বড় একটা ডিসিশন। 3টে বাজলো, আমি একটু হাঁটতে বের, আমার ফিরতে দেরি হয়ে যায়। তোমরা আমার জন্য অপেক্ষা করো না, বেরিয়ে পড়ো, নয়তো কলকাতা পৌঁছতে তোমাদের দেরি হবে। বাবা, তোমাদের নিজেদের লাইফ আছে, and by God's grace you have enough। তোমরা তো আর কোনোদিন এই বাড়িতে এসে থাকবে না, আর আমার ওই ভূতের মতো এই বাড়িটা আগলে বসে থাকার কোনো মানেই। কিন্তু বাবা, এই বাড়ি ছেড়ে আপনি কোথায় যাবেন, কি করবেন, কিছু ভেবেছেন? ফোন তো আছে, চিন্তা করো, জানিয়ে দেবো। কানোরিয়া তোকে কত অফার করেছিল এক্স্যাক্টলি? বললাম তো 8 কোটি। চেষ্টা করলে হয়তো আরো 2 কোটি বাড়ানো যেত। ওর সাথে কথা বলে তো আমার তাই মনে হয়েছে, আর সেটাই তো তোকে বলেছি। তাছাড়া এইসব কথা এখন বলে লাভ কি? আশ্চর্য লাগে, একটা মানুষ এতটা একগুঁয়ে, এতটা স্বেচ্ছাচারী, যে এত বড় একটা ডিসিশন নেবার আগে আমাদের সাথে ডিসকাস করার কোনো প্রয়োজনই বোধ করলেন না। আমাদের কথা নয় থাক দাদা, নিজে নাতি নাতির কথা তো ভাববেন, ওদের ফিউচারের কথা ভেবে ওদের জন্য কিছু রেখে যাবো। কি বইগুলো লিখবে তো? তোমার শ্রদ্ধেয় প্রফেসর সেনের দায়িত্ববোধ, তার সেন্স অফ জাস্টিস। অতনু, দাদা তুই থাক। ওকে এখানে কেন বসিয়ে রাখলো জানিস? সাক্ষী। ও হলো গিয়ে বাবার সাক্ষী। বাবার এই অসামান্য দান, তার এই কীর্তি যেন তার ওই বায়োগ্রাফি পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে, তাই ওকে দরকার। এক্সকিউজ মি, অতনু, সৌমিত্র এবারে গেস্ট, তুমি তার সাথে এইভাবে? জানি, আর এও জানি হুইচ সাইড ইউ আর অন। গত 6 বছরে এটা তাহলে তোমার তৃতীয় হার, তাই না? না, এখানে আর এক মুহূর্ত থাকা যায় না। I still can't believe যে বাবা এরকম একটা ইররেসপন্সিবলের মতো কাজ করতে পারে। ঠিকই বলেছিস, উই শুড লিভ ইমিডিয়েটলি। এখানে আর এক মুহূর্ত না। নীলিমা, যাও, ছেলেমেয়েদের ডাকো। আমরা বাবার আশাবতী? না, ওনার কথা শুনে মনে হলো না উনি তা চান। চাই আমি প্যাকিংটা সেই ভালো। আমার কি মনে হয় জানিস, বাবা আমাদের আসার আসল উদ্দেশ্য অনেক আগে থেকে টের পেয়েছে। আসছে ওরা বলে পড়ে শ্যাম্পেনের বোতলটাই খোলা হবে।
এই সমুদ্রের আওয়াজ আমার আর ভালো লাগছে। আচ্ছা স্যার। এরপর প্রায় বছর খানেক কেটে গেছে। আমার আর কলকাতায় ফেরত যাওয়া হয়ে ওঠেনি, পুরীতেই থাকি। তবে নতুন জায়গা খুঁজে বার করতে হয়। সেনবিলায় যে ঘরটাতে এসে প্রথম উঠি সেইখানেই থাকি। প্রফেসরের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারিনি, তাই নতুন লাইব্রেরিটার দায়িত্বভার নিয়ে নিয়েছি। বেশ লাগে। চারদিকে অনেক বইপত্র, শান্ত নিরিবিলি পরিবেশ, চিন্তা ভাবনা আর লেখালেখি, আর মাঝে মাঝে গভীর রাতে সমুদ্রের পাড়ে হাঁটা। আমার একটা বই পাবলিশ হয়েছে, বিদগ্ধ মন্ডলীতে বেশ প্রশংসাও পেয়েছে। প্রফেসরের উপর বায়োগ্রাফিটা এখনো শেষ করে উঠতে পারিনি। উনি কোথায় থাকেন তা ঠিক জানি না, কোনো সঠিক ঠিকানাও দিয়ে জানি। তবে মাঝে মাঝে একটা ফোন পাই অথবা একটা চিঠি দেশ বিদেশের নানান জায়গা থেকে। We just had a short question and answer session because this is the last production of Ortho for this season. So we've got a short question and answer session with the director. But before that, I extend my hearty thanks to Sangeeta Bahadur, the director of Nehru Center, who very, very kindly accepted our invitation. And as you all know, that she's a writer and herself a great art critique. There are a few very distinguished audience amongst us, and thanks a lot, Navneeta Di. I have to share this with you. We have started receiving phone calls since this morning because I think you had mentioned that you're attending this show in London. So we received phone calls at 6 o'clock in the morning. What's happening? Navneeta Di is going to see Ortho in London. Is that Devashish's play? And so we had a great publicity that way.
And thank you very much, Nahadi. You have come here. Kitty Mashi and Topon Da is here. I'm sure they don't need any introduction because Topon, Professor Roy Choudhury, is a very well-known historian and he is very special and dear to us. And so is Kitty Mashi. She has seen us grow. And I think I'll really spend a long time thanking everyone. I can see Nomita Di, Shumita Di, Shamolda, and Raka Di, and everyone around here. Thank you so much. It's a great joy for us that you've come here. We in Eastern Thespians believe that a successful theatre is not an effective dialogue of the participants or the players on stage, but it is the effective dialogue we have with the audience. And the more we blur this line, the better the theatre is. And I really hope we have been able to take you with us through the experience of theatre, through the Sen family's layers of family dynamics. I hope you all have enjoyed it. And now I'm just wondering if Sangeeta ji could say a few words, please. First of all, let me say a big thank you, Chandri, for having me here. I was rather doubtful when I came because I understand Bengali sort of, but not 100%. And I was like, a play it's so important to understand language because without that you don't get the nuances. And she told me that there'll be subtitles flashed. But I must say that most of the time I didn't really need to look at the subtitles because all of you are so fabulous. I can't. You told me that this is a kind of amateur group and it's not professional at all. But looking at the way all of you brought these characters to life was amazing. I mean, I've seen professional theatre which is not as good. Oh, thank you very much. The whole dynamics of the family, the entire concept that you had built up of Porto, as you call it, right? So the whole money thing and what it means to various people and how it, so it was just, just fabulous. That's all I would really like to say, and I'm really glad that I managed to come here. Thank you so much. To the house, if you have any question direct to the director, he'll be very happy to answer. And anyone in the team. I like your theme about the dysfunctional family. Although it's a functional family which becomes dysfunctional. But the critical point where the house has to be donated and the sons miss out on it comes a bit too late it comes towards the end. Could you have brought that the conflict earlier in the play, and then there's no kind of resolution to that conflict. What happens after that? The sons accept the decision of the father. Well, unfortunately, any work of art is limited by, most of the performing arts is limited by time. So what happens after is left to the audience. It's another play. It's another play. Coming back to what you said about the resolution, usually what I believe is that after the climax, the denouement should be fast picked. And when he tells of his decision, and the story ends there. Another way of looking at it is that we could have opened the story with him having donated the house and his sons and the family coming after that. Well, that would again have been another play. Thank you very much. Thank you. I just want to congratulate you and it is such a lovely play and we hope that we'll see more of it. Thank you very much, Nahadi. Thanks a lot. We wanted to know from you because you had seen us perform your first show. I think about time you stop seeing us at then. Oh, thank you so much. So it's the second time round and I'm going to see you again. Thank you. I'm looking forward to November 1 that we
Sorry, I can see Mugu there, I think, I sitting can't. down right in the corner. Oh. He's a director himself as Yes, well. of course we know. Would you mind Why please are say you some more? I hiding? just noticed that he's just quietly sitting down there. Oh, yes. Up there, Simply sorry. enjoyed it. Thank you and well done. Thank you very much. Yeah, nothing to add. Brilliant performance. And Thank you. somebody mentioned about the stagecraft. I think I'm very happy to see the way the whole complex of the, even the picture of the complexity of a family and the story which was running and the way you projected it. It was fantastic. Thank you very much. Thank you all once again, and we hope you will be coming to our future shows. We are really trying to build up. Please let us know. Well, we will do, definitely. We've got your phone numbers, so don't worry. And yes, we have got our comment books. We would really appreciate if you put in 2 lines and put in your contact details. That would be wonderful. Thanks again. Thanks from the bottom of our hearts. And we hope we will be able to bring in good theatre, which we will enjoy all together, the experience of it. Thank you. Thank you.